তো আমি গতকাল যখন এখানে এসে পৌঁছেছি, মাননীয় বিধায়ক আমাদের সুধীর রায় বর্মন, শুনছিলাম যে 3:25 বাজে এখনো উনি এয়ারপোর্ট থেকে এসে নামেনি। বুঝতে পারলাম না, এত উদ্গ্রীব। মানে আমার প্রেজেন্স নিয়ে হি ওয়াজ ওয়েটিং ফর মি। মানে আমার প্রেজেন্সে থেকে এমন কিছু কথা বলবে আগের থেকে প্ল্যানিং ছিল, এবং যেটা কাম্য ছিল না এই কথাগুলো উনি বলেছেন। যাই হোক, কিছু কথা উনি জিজ্ঞেস করেছিলেন এবং আপনারা সবাই জানেন যে কি উনি বলেছিলেন, বা এলপি সাহেবও বলছিলেন যে কি কি আমাদের যে সেটেলমেন্ট হয়েছে ওখানে, মানে সাইনিং অফ মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট যেটা 4 তারিখ সেখানে হয়েছে দিল্লিতে। সেখানে আমাদের মানে যশস্বী হোম মিনিস্টার সাহেব ওখানে ছিলেন, এবং সেখানে এনএলএফটি এবং এটিটিএফ এর সদস্যরাও সেখানে ছিলেন। এবং এই বিষয়ে যে শান্তি ও পুনর্বাসনের জন্য এই ধরনের এগ্রিমেন্ট হয়েছে, আমি এর জন্য বিশেষ করে আমাদের ভারত সরকারের যিনি প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের যিনি হোম মিনিস্টার সাহেব আছেন অমিত শাহজি, উনার কারণেই সেটা সম্ভব হয়েছে। আপনারা জানেন যে প্রায় 11টার মতো নর্থ ইস্টে শান্তি প্রতিষ্ঠিত হোক, এর জন্য প্রায় 11টার মতো শান্তি চুক্তি হয়েছে। ত্রিপুরাতে প্রায় 3টের মতো এই নিয়ে এই শান্তি চুক্তি হয়েছে। এটার যেসব এখানে মেইন উদ্দেশ্য সেটা হলো যেসব বিচ্ছিন্নতাবাদ, যে ধরনের উগ্রতাবাদ, আর্মস নিয়ে যে ধরনের ঘটনা হতো সেটাকে বন্ধ করা। এবং এখানে কি উদ্দেশ্য সেটা হচ্ছে কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যে সংগঠনগুলোকে ভেঙে দিতে হবে এবং ভারতীয় আইন মেনে চলতে সম্মত হয়েছে যারা এনএলএফ এবং এটিটিএফ এর যারা সদস্যরা ছিলেন, এবং সেখানে সেটা সাইন হয়েছে। আর কি আছে, অস্ত্র সমর্পণ করতে হবে। উভয় গোষ্ঠী সমস্ত অস্ত্র সমর্পণ করবে, এবং সেটা চুক্তি স্বাক্ষরের পরে যদি অস্ত্র রাখা হয় সেটা অবৈধ বলে বিবেচিত হবে। পুনর্বাসন প্রক্রিয়া কি হবে বলা হয়েছে, এখানেও ক্লিয়ার কাট বলা হয়েছে। একটি স্ক্রিনিং কমিটি দলগুলোর জমা দেওয়ার যে ক্যাডারদের তালিকা যাচাই করবে ওই স্ক্রিনিং কমিটি, এবং ওই স্ক্রিনিং এর পরে যারা মানে সত্যিকারের সদস্য তাদেরকে পুনর্বাসনের সুবিধা ওনারা দেন। স্ক্রিনিং কমিটি করার পরে সেটা ডিসিশন করে। পুনর্বাসন শিবিরে যাচাইকৃত যারা ক্যাডাররা 3 বছর পর্যন্ত পুনর্বাসনের শিবিরে থাকবে, যেখানে বিভিন্ন ওনাদের স্কিল ডেভেলপমেন্টের কাজ করবে, সেলাই, কৃষিকাজ ইত্যাদি বিভিন্ন ধরনের সেই দক্ষতা বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। আর্থিক সহায়তার বিষয় যেটা হচ্ছে প্রতিটি যাচাইকৃত ক্যাডার প্রাথমিকভাবে 4 লক্ষ টাকা পাবেন, যা তারা 3 বছর পর সেটা উঠাতে পারবেন, কিন্তু প্রোভাইডেড তাদের যে কাজকর্ম, তাদের আচরণ সেগুলো দেখার পরে সেটা তারা উইথড্র করতে পারবে। কর্মসংস্থানের সুযোগ, বৃত্তিমূলক প্রশিক্ষণ যেটা আমি একটু আগে বললাম, সরকারি নিয়োগ অভিযান এবং স্বকর্মসংস্থান কর্মসূচিতে সম্ভাব্য অংশগ্রহণের মাধ্যমে কর্মসংস্থানের ক্যাডারদের সহায়তা করবে। স্টাইপেন্ড প্রভিশনে বলা হয়েছে ক্যাডাররা মাসিক 3 বছরের জন্য 6,000 টাকা করে পাবে, যা ক্যাম্পে তাদের থাকার এবং থাকার খরচ বহন করবে। সরকারি প্রকল্প, সরকার কৃষি, মৎস্য চাষ এবং জৈব চাষের মতো বিভিন্ন কর্মসংস্থান ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্যাডারদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে। ক্যাডারদের মধ্যে জমি বরাদ্দের বিষয়টিও যোগ্যতা দেখে সেটা খতিয়ে দেখা হবে। সম্মতি ও অগ্রগতি নিশ্চিত করতে ভারত সরকার ত্রিপুরা এবং এনএলএফটি এটিটিএফ এর প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপাক্ষিক কমিটি এই চুক্তি বাস্তবায়নের দিকে যাবে এবং তার তদারকি করবে। বিশেষ অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজ, ভারত সরকার 250 কোটি টাকার একটি বিশেষ অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজ অনুমোদনের কথা বিবেচনা করেছেন। রাজ্য সরকার ত্রিপুরার উপজাতি জনগণের সার্বিক উন্নয়নের জন্য এই 250 কোটি টাকার প্রকল্প রূপায়ণ করবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আবাসনের যে সুবিধাগুলো, সিপিএম এওয়াই প্রকল্পে আওতায় আবাসন সুবিধা রাজ্য সরকার ক্যাডারদের জন্য বিবেচনা করতে পারে। এই প্রকল্পের আওতায় যোগ্যতার মানদণ্ড এই মোটামুটি আছে। এর মধ্যে কিছু হয়তো এডিশন অল্টারেশনও থাকতে পারে, কিন্তু মোটামুটি আমার কাছে এখন যেটা আছে আমি সেই তথ্যটা, যেহেতু বলা হয়েছে যে ওখানে গিয়ে কি কি মানে এগ্রিমেন্ট হয়েছে, সেই বিষয়টা আপনাদের সামনে রাখলাম। দ্বিতীয় হচ্ছে যে মাননীয় বিধায়ক প্রবুদ দ্বীপের সাথে বারবার জিজ্ঞেস করছিলেন ওখানে যে আপনি গেলেন কি নিয়ে এসছেন মানে প্রবুদ দ্বীপ। যাই হোক, আমি বলছি এই বিপর্যয়ের শুরু থেকে আপনারা সবাই জানেন যে আমি বারবার সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আমি যোগাযোগ রেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি সবসময় যোগাযোগ রেখেছি। যখন এই ভারী বৃষ্টিপাত এখানে শুরু হলো, বন্যা চারিদিকে, তখন কিন্তু আমি কন্টিনিউয়াস কাজ করে গেছি, আমি এবং আমার সরকার এবং আমাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে আরম্ভ করে সমস্ত যারা জনপ্রতিনিধিরা আছে, আপনারাও কাজ করেছেন, সবাই মিলে কিন্তু আমরা উদ্যোগ ছিলাম। এবং স্বরাষ্ট্রমন্ত্রীজির সাথে যখন কথা বললাম, আপনারা সবাই জানেন যে এনডিআরএফ এর 8টি অতিরিক্ত দল উনি পাঠিয়েছেন ত্রাণ এবং উদ্ধার অভিযানের জন্য। আমাদের খুবই সেটা কাজে এসছে। শুধু তাই না, 3টি হেলিকপ্টার দিয়েছিল। বহু জায়গায় আমাদের যাওয়ার অসুবিধা ছিল, সেখানে এনডিআরএফ দল, তারপর যারা বাস্তুচ্যুত বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের খাবারের প্যাকেট এয়ারলিফটিং করে সেখানে তার ব্যবহার করা হয়েছিল। এমএচএ রাজ্যকে এসডিআরএফ এর অধীনে 40 কোটি টাকা অগ্রিম অলরেডি দিয়েছে, সেটাও আপনারা জানেন। ভারত সরকার ইন্ট্রা সার্কেল রোমিং অর্থাৎ আইসিআর, যখন চারিদিকে এই বন্যা হচ্ছিল, অনেক জায়গায় মোবাইলে কথা বলতে পারছিল না, এর জন্য ভারত সরকার ইন্ট্রা সার্কেল রোমিং সুবিধা চালু করেছে, যাতে যে কোনো মোবাইল গ্রাহক যোগাযোগের জন্য যে কোনো যে নেটওয়ার্কটা সেখানে অ্যাভেলেবল সেটার মধ্যে যেন ব্যবহার করতে পারে। এতে করে আমাদের যোগাযোগ স্থাপন সুবিধা হয়েছে, মানুষকে ত্রাণ উদ্ধার কার্যক্রম প্রদানে সহায়তা করেছে। পরবর্তীকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি অগ্রিম আন্ত মন্ত্রণালয় কেন্দ্রীয় দল অর্থাৎ আইএমসিটি পাঠানো হয়েছিল, আপনারা জানেন, আমার সাথে ওনারা কথা বলেছেন এবং বন্যার কারণে ক্ষয়ক্ষতি এবং ক্ষয়ক্ষতির ঘটনাস্থলে মূল্যায়নের জন্য দলটি 28 থেকে 31 অগস্ট 2024 বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় ওরা পরিদর্শন করেছে এবং তারা বিশেষ করে 4টি জেলা যেমন দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এবং খোয়াই জেলা পরিদর্শন করেন এবং নিজেরাই ক্ষয়ক্ষতি দেখেছেন। আমরা ভিডিও দেখিয়েছি, বিভিন্ন যেসব আমাদের ফটো ছিল সেই ফটোগ্রাফগুলো ওনাদের কাছে আমরা দেখিয়েছি এবং পুরো ওনাদের আমরা আমাদের যারা আধিকারিকরা আছেন ওনাদেরকে দেখিয়েছেন, দিয়েছেন এবং পরবর্তী সময় কি পদক্ষেপ, রাজ্যের ক্ষয়ক্ষতি কি হলো সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু 4ই সেপ্টেম্বর আমি নয়াদিল্লি গিয়েছিলাম, আপনারা জানেন গিয়েছিলাম এই বিষয়ে, কিন্তু তারপরেও আমি স্বরাষ্ট্রমন্ত্রীজিকে আমি বললাম যে আপনার সাথে আমি দেখা করতে চাই এবং সেখানে গিয়ে ওনাকে আমি সমস্ত বিবরণ যে কি কি এখানে ক্ষতি হয়েছে, আপনারা জানেন যে প্রায় 15,000 কোটি টাকা আমরা যখন সর্বদলীয় বৈঠক করি একটা আন্দাজ, এবং আমি বলেছি আরো বেশিও হতে পারে। তো এখন পর্যন্ত যে আমাদের কাছে যে হিসাবটা এসছে তাতে করে দেখা যায় 14,247 কোটি টাকার ক্ষয়ক্ষতি, সেটা আমি ওনার কাছে আমি দিয়ে এসেছি। তো সেই উনি বলেছেন যে যা যা দরকার আমি আপনাদেরকে সাহায্য করবো, কোনো অসুবিধা নেই। এবং এখানে কতগুলো বিষয় আছে যেগুলো ফরম্যাট, যেটা ফার্স্ট যে টিম এসছে ফার্স্ট টিমের পরে আরেকটা টিম কিন্তু এখানে আসবে, ফাইনাল একটা টিম, এবং ফরম্যাটের মাধ্যমে সেগুলো ফিল আপ করলে তারপরে কিন্তু এই বিষয়টা আসবে। কিন্তু আমরা এখানে বসে থাকি যে দিল্লির থেকে কবে আসবে, 40 কোটি টাকা দিয়েছে, কিন্তু আমাদের বাজেট থেকে, আমাদের ত্রিপুরা সরকারের থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস ত্রাণ সামগ্রিক যা যা ক্ষয়ক্ষতির এগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। সমস্ত দপ্তরের জেলা মহকুমা স্তরের আধিকারিকরা ক্ষেত্র পর্যায়ে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন। মূল্যায়নের পরে তারা ভারত সরকারের এই যেটা আমি বললাম ম্যানুয়াল অন অ্যাডমিনিস্ট্রেশন অফ এসডিআরএফ, স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড
অ্যান্ড এনডিআরএফ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড অনুসারে নির্ধারিত ফরম্যাটে এই ক্ষতি যে হয়েছে তার রিপোর্ট জমা দিতে হবে। এর জন্য আরেকটা টিম আসবে, উনি বলেছেন যে আমি আরেকটা টিম আমি পাঠাবো এবং সেটাই ফাইনাল করবে এবং সেই ফরম্যাটে আমরা সব ফিল আপ করে দিলে তারপরে হবে। তো এই প্রতিবেদনগুলি যখন কেন্দ্রীয় সরকার কাছে যাবে তখনই ওনারা এই আর্থিক যে সহায়তা তার বিবেচনা ওনারা করবেন। এমএচএ আবার ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম, যেটা আমি বললাম, অন স্পট অ্যাসেসমেন্টের জন্য পাঠাবে এবং সেখানে এই ওনারা দেখবেন, দেখে সেটা আমরা আবার বলছেন যে আমরা কিন্তু, কারণ এইরকম দুর্যোগপূর্ণ অবস্থা তো আমাদের ত্রিপুরাতে আমার জানা নেই যে এরকম হয়েছে, সবাই জানে, আমরা সবাই এর জন্য উদ্বিগ্ন এবং আমরা চেষ্টা করছি যে কিভাবে এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তাই আজকে বেশি কিছু বলার কিছু নেই। এখানে আমি দেখেছি 3 দিনের যে আজকের এই অধিবেশন, যারা যারা পার্টিসিপেশন করেছেন খুব ভালো কথাবার্তা হয়েছে, ভালো বক্তব্য রেখেছেন। আমি সবাইকে ধন্যবাদ দেব। আমি একটা ঘোষণা দিতে চাই, এখানে রাজ্যের বিভিন্ন সেক্টর জুড়ে সাম্প্রদায়িক বন্যার যে সৃষ্ট যে ক্ষয়ক্ষতি, সেটার যে তীব্রতা তাকে মাথায় রেখে আমি আর্থিক প্যাকেজ কিছু ঘোষণা করতে চাই। ডিপার্টমেন্ট ওয়াইজ আমি সেটা বলছি। একটা হচ্ছে খাদ্য ও জনসংবরণ 70 কোটি টাকা, পরবর্তী 2 মাসের জন্য প্রতি মাসে রেশন কার্ড প্রতি 10 কেজি অতিরিক্ত চাল প্রদান করা। এটি রাজ্যের প্রায় 9.8 লক্ষ রেশন কার্ডধারী জনগণ উপকৃত হবে। এই যে 70 কোটি টাকা আমি বললাম, এটা খাদ্য জনসংবরণ। কৃষিতে 15 কোটি, এটাতে কি খারিফ ও রবি শস্য উৎপাদনের জন্য বীজ এবং সার প্রদান এবং অন্যান্য কৃষি সহায়তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। হর্টিকালচারে 4 কোটি আমরা এটা রেখেছি। শীতকালীন শাকসবজি ও ফুল চাষ, পান, বরজ মেরামত, তাছাড়া সার জাতীয় উপকরণ ও ক্ষতিগ্রস্ত জমি থেকে পলি, অনেক জায়গায় পলি জমে গেছে, আপনারা সবাই জানেন, সিল্ট সাংঘাতিকভাবে ক্ষতি করেছে, সেই অপসারণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। হর্টিকালচারে 5 কোটি রাখা হয়েছে। মৎস্যতে 10 করোড় আমরা রেখেছি। মৎস্যমন্ত্রী এখানে আসবেন, নিশ্চয়ই খুশি হবেন। খুশির বিষয় না, বিষয় হচ্ছে যে পয়সা তো লাগবে, পয়সা দিলে তো তবে এগুলো কাজ হবে। তো সেখানে খামার এবং হ্যাচারি মালিকদের আর্থিক সহায়তা করা হবে। ERDD-তে 5 কোটি টাকা আমরা রেখেছি। ক্ষতিগ্রস্ত যারা পশুদের স্বাস্থ্য রক্ষার্থে তাৎক্ষণিক সহায়তা প্রদান, পশু খামারগুলিতে জল, ওষুধ সরবরাহ সহ পশু খাদ্যের ব্যবস্থা পুনর্গঠন, ইনপুট ভর্তুকি এবং অন্যান্য কার্যক্রম। এডুকেশনে আপনারা জানেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে আমরা 12 কোটি টাকা রেখেছি। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বই সরবরাহ, এই কোশ্চেনটা এখানেও এসেছিল, মাননীয় বিধায়ক আমাদের সুদীপ রায় বর্মন মহোদয় রেখেছিলেন। আমিও অনেক জায়গায় গেছি, সেখানে আমিও কিন্তু সাথে সাথেই আমি বলেছিলাম যে নিশ্চয়ই আমরা এই বিষয়টা দেখবো। তো সেখানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বই সরবরাহ করা এবং স্কুল কলেজ মেরামত ও রক্ষণাবেক্ষণ করা। PWD DWS এর আপনারা জানেন যে বিরাট ক্ষতি হয়েছে সেখানে, তো তার জন্য 50 কোটি টাকা সেখানে রাখা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং পরিবারগুলোকে পানীয় জল সরবরাহ এবং পাইপলাইনের মাধ্যমে জলের ব্যবস্থা সুনিশ্চিত করা। আমরা নগরায়নে 12 কোটি টাকা আমরা রেখেছি। শহরের রাস্তা ও ড্রেনেজ ব্যবহার, মেরামত, রক্ষণাবেক্ষণ করা। গ্রামোন্নয়নে আমরা 40 কোটি টাকা রেখেছি। গ্রামীণ রাস্তা, ড্রেন এবং অফিস ভবনের মেরামত ও রক্ষণাবেক্ষণ করা। স্বাস্থ্যে তো অনেক ক্ষতি হয়েছে, তো স্বাস্থ্য বিভাগে আমরা 10 কোটি টাকা রেখেছি, যেখানে জীবাণুমুক্ত ও ডায়রিয়া প্রতিরোধে 2000 ব্যাগ ব্লিচিং পাউডার, যেটা আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যখন সর্বদলীয় বৈঠক করি কথা এসেছিল, সেখানে 2000 ব্যাগ ব্লিচিং পাউডার, 2 লক্ষ ORS প্যাকেট, 20 লক্ষ হ্যালোজেন ট্যাবলেট, 10 লক্ষ জিঙ্ক ট্যাবলেট, জ্বরের ওষুধ এবং চর্মরোগের ওষুধ ক্রয় করা। PWD WR সেখানে 35 কোটি টাকা রাখা হয়েছে। বাঁধ, চ্যানেল, প্রধান প্রকল্পগুলির সংস্কার, মেরামত, রক্ষণাবেক্ষণ করা। বিদ্যুৎ মন্ত্রী এখানে আছেন, 100 কোটি টাকা রাখা হয়েছে
ডিভাস্টেটিং কন্ডিশন চারিদিকে। 100 কোটি রাখা হয়েছে বিদ্যুৎ পরিবাহী লাইন, ট্রান্সফরমার, কন্ডাক্টর, তার এবং আনুষঙ্গিক সামগ্রীর দ্রুত পুনরুদ্ধার, সংস্কার এবং রক্ষণাবেক্ষণের কাজ গ্রহণ করা। পিডব্লিউডি আর&বি 200 কোটি টাকা রাখা হয়েছে, সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা ও ড্রেনের পুনর্নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ করা। অর্থাৎ টোটাল এখানে 564 কোটি টাকা আমরা এখানে আপাতত সেটা আমরা রেখেছি। এই ঘোষণা আমি এই হাউজের মধ্যে আমি দিতে চাই, বিধানসভায় আমি দিতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। মাননীয়